নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি, আপনাদের অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ইবিএম নিউজের এক বিশেষ অনুষ্ঠানে। আমরা শিশু হামাগুড়ি দিয়ে পথ চলা শুরু করেছি। একজন শিশু জন্মের পর যেমন হামাগুড়ি দেয়, আমরা পয়লা বৈশাখ সবে শুরু করেছি। অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু আনতে হবে, সেইভাবে স্টুডিওটাকে এখনো আমরা সাজিয়ে উঠতে পারিনি। কিন্তু রাজনৈতিক দাওয়া বা রাজনৈতিক কি বলব রাজনৈতিক সংগ্রাম শুরু হয়ে গেছে। তো নিউজ চ্যানেল সেখানে রাজনীতির কথা থাকবে না, সেটা ঠিক না। এর আগে আপনারা দেখেছেন যে আমরা বারবার বলেছি যে আমাদের চ্যানেল কিন্তু সাংস্কৃতিক খবর পরিবেশন করব। ধীরে ধীরে সেই এপিসোডগুলো আমরা নিয়ে আসব। আজকে আমি যেই জন্য আপনাদের সামনে উপস্থাপক হিসাবে এসেছি, আমার জীবনের কিছু প্রিয় মানুষ আছে। আমার সেই প্রিয়জনদের মধ্যে একজনের নাম হিমাংশু শেখর বসু। যারা আমার ফেসবুকে আছেন তারা বহুবার এই নামটা শুনেছেন বা দেখেছেন আমার লেখায়। গোড়াদা ডাকনাম, অনেক ঝগড়া করি, মারামারি করি, কুতুকুতি করি। কাল রাত্রেও একটা বাজে কথা বলেছি, উনি বললেন এই কথা আমি মানতে পারলাম না, উনি টুসমা প্রকাশ করলেন। কিন্তু ওই মনান্তর হয় না, মতান্তর হয়। এটুকুই হচ্ছে আমাদের সম্পর্ক। এই সম্পর্কটা 40 বছর বেশি। গোড়া বসু রাজনীতি করেন না, রাজনীতির একজন আজও এই বয়সে আমার চেয়ে সিনিয়র। আমি মনে করি উনি রাজনীতিটা আজও শিখছেন। অনেক সময় অনেক প্রশ্ন করেন, হয়তো আমি উত্তর দিই, ওনার মনোপুত হলে বলে যে ভালো, আর না হলে বলে দৌড় আপনি যাই বলুন, সব ফালতু কথা। এরকমই আমাদের সম্পর্ক। কোভিড পিরিয়ডে ওনার সাথেই আমার কথা বলে বেশি সময় কেটেছে, কারণ সেই সময় স্ত্রী হসপিটালে ছিলেন। তো আমি রাস্তা দিয়ে আসছি, লকডাউন, বাস নেই, ওনার সঙ্গে কথা বলছি, উনি খবর নিচ্ছেন। হ্যাঁ, মানে দিনে 3 বার অন্তত উনি খবর নিতেন। আমি রাস্তায় থাকলেও খবর দিতাম, ঘরে থাকলেও খবর দিতাম। আর পাণ্ডব বর্জিত হয়েছিলাম আমরা সবাই। তো সেইখানে একটা ফোন কলে 2-1টা মানুষ আমার বাড়িতে খালি গেছেন সেই সময়। পাড়ার লোকেরও সেই সময় উঁকি দিয়ে দেখতেন না বাড়িতে করোনা হয়েছে নাকি, বিভৎস একটা অপরাধ আর কি। তো সেই রাজনীতির আঙিনায় আমি আজকে প্রথম, উনি আমার নাট্যগুরু, আমি বলি সেটা, প্রথম আমাকে স্টেজ করিয়েছিলেন উনি। তো সেই জন্য তাকে বলেছিলাম যে আপনি যে মতবাদে পোষণ করেন আমিও সেই মতবাদটা পোষণ করি, তাহলে এমন একটা ব্যক্তিত্ব নিয়ে হোক। সেজন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নাম দেওয়া হয়েছে রাজনীতিবিদ কুণাল ঘোষ বনাম সাংবাদিক কুণাল ঘোষ ভার্সেস। তো ভার্সেস তো একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ভার্সেস হতে পারে না। আমরা বলি ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, কিন্তু এখানে বলছি রাজনীতিবিদ কুণাল ঘোষ, নামটা ওনারই দেওয়া, বনাম সাংবাদিক কুণাল ঘোষ। কুণাল ঘোষকে কেন বেছে নিলাম চ্যানেলের অন্যতম কর্ণধার হিসাবে, কেন বেছে নিলাম আপনারা অনেকেই হয়তো জানেন না, কেউ কেউ জানেন। কুণাল ঘোষের সাথে আমার খুব সখ্যতা ছিল। কুণাল ঘোষ সিসিসিএন চ্যানেলে একটা সিরিয়াল করিয়েছিলেন আমাকে দিয়ে। সেই সিরিয়ালের নাম দিয়েছিলেন খবরের কাগজ। পরবর্তীকালে উনি খবরের কাগজ নামে একটি কাগজ প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, সেটা তো অন্য কথা, অন্য প্রসঙ্গ। কুণাল ঘোষ মাত্র 5টা এপিসোডে অভিনয় করেছেন। আমি আজকে দর্থহীন, সিসিসিএন চ্যানেল পরে বন্ধ হয়ে যায়, আমি দর্থহীন ভাষায় বলতে পারি কুণাল ঘোষ আমার চেয়ে বয়সে ছোট, আমি কুণাল দাই বলতাম, উনি আমাকে বিকাশ দাই বলতেন। অভিনয় করলেও খুব খারাপ কিছু করতেন না, এটুকু বলতে পারি আমি যেটুকু পাঠ করিয়েছি তাকে। এবং সেই সময় ওই সিরিয়ালটিতে সাধন পাণ্ডে, সোমনদেব চট্টোপাধ্যায় কে আসেননি, সবাই ছিল। তো
আরও কিছু নাম ভুলে গেছি হয়তো রাজনীতিবিদ হিসাবে যারা খুব পরিচিত, তারা কিন্তু সিরিয়ালে এক একটা ক্যারেক্টার করছেন, কেউ বাবার রোল করেছেন, কেউ কোনো রাজনৈতিক নেতার রোল করেছেন। এইভাবে আমাদের পরিচয় হয়েছিল, পরিচয়টা ছেদ ঘটে গেল, কুণালদা অনেক বড় প্ল্যাটফর্ম পেয়ে গেলেন এবং তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হল। ওনার সঙ্গে কিন্তু আমার এই পরিচয়টা কিন্তু বামফ্রন্ট জমে না, ফলে যোগাযোগটা উনি অনেক ব্যস্ত হয়ে পড়লেন। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কী সম্পর্ক। তো ন্যাচারালি উনি একদম পার্টি ওরিয়েন্টেড ম্যান। উনি জেলখানায় যখন গেছেন অনেক বিতর্ক হয়েছে ওনাকে নিয়ে, অনেক নেত্রী সম্বন্ধে অনেক কথা হয়তো আমিও মানতে পারি কেন বললেন এই কথাটা, কিন্তু দিনের শেষে বুঝেছি যে লোকটা আলটিমেটলি মানে শেষ পর্যন্ত দল, ওনার কাছে দলটাই সব। উনি যেটা বলেছিলেন, আমি জেলে বসেও দলের চালাটা দিয়েছি। এইরকম একটা দল, মানে দল ওরিয়েন্টেড মানুষকে নিয়ে গতকাল রাত্রে আমি আমাদের সদ্য ঘোড়াদাকে বললাম যে একটা কিছু করুন, কিছুটা লিখুন কুণাল। আর আপনার ঘোড়াদার জীবনটাও কেটেছে নর্থ ক্যালকাটায়, প্রথম জীবনটা অনেকটাই। কুণালদার বাড়ি যেখানে, সেখান থেকে ঘোড়াদার বাড়ি হেঁটে যাওয়া যায় ধরতে গেলে। আমি কুণালদার বাড়িতে তো অনেক দিন গেছি, আড্ডাও মেরেছি। আরেকটা জিনিস আমি বহু লোকের কাছে শুনেছি, কুণালদা নিজে সাংবাদিক যেমন, বহু আজকের সাংবাদিককে উনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। তারা কিন্তু আজ স্ব জায়গায় একেবারে খুব তাদের স্বনামে, মানে স্বনামধন্য হয়ে সাংবাদিক হয়ে উঠতে পেরেছে। তো আজকে আর বেশি কিছু বলবো না, শুধু অনুরোধ করব আমাদের চ্যানেলটি দেখুন। আমরা ধীরে ধীরে আরও কিছু প্রোগ্রাম নিয়ে আসবো এবং ধারাবাহিক প্রোগ্রাম, যাতে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামের সঙ্গে আমরা থাকতে পারি, সে চেষ্টা আমি করছি। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, মতামত দেবেন, গালাগালি করবেন না। যদি আপনাদের ভালো না লাগে সেটাও বলবেন, ভালো লাগলে তো বলবেন। লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আমাদেরকে কাজ করবার একটু সহজ, আপনাদের এই সাবস্ক্রিপশন করতে আপনাদের কোনো পয়সা যেমন খরচা হবে না, তেমনি আপনাদের এই সামান্য প্রেরণা, সামান্য সাবস্ক্রাইব করে দিলে তাতে যে প্রেরণাটা আমরা পাবো, আমরা আগামী দিনে পথ চলতে পারবো। এইটুকু বলে আগে শেষ করছি। গোড়াদার কাছে দিয়ে দিচ্ছি হিমাংশু শেখর বসু, উনি বলবেন বাকিটা কুণাল ঘোষ সম্পর্কে, রাজনীতিবিদ কুণাল ঘোষ এবং সাংবাদিক কুণাল ঘোষ। নমস্কার। নমস্কার, আমি হিমাংশু শেখর বসু, আপনাদের জনপ্রিয় চ্যানেল এবিএম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বিশ্লেষণ করব এমন একজন মানুষকে নিয়ে, যিনি একাধারে একজন ক্ষুরধার রাজনীতিক, তার অন্য দিকটাও কিন্তু যথেষ্ট গরিমাময়। তিনি একজন সাংবাদিক, আর এই উভয় ক্ষেত্রেই তিনি সমান বিতর্কিত। বিতর্ক আর তিনি যেন মিলেমিশে একাকার। হ্যাঁ, বিতর্ক তো তাকে নিয়েই হয় যারা সবসময় স্রোতের বিরুদ্ধে কথা বলতে ভালোবাসেন, যারা স্রোতের সাথে চলাটাকে না পছন্দ। হ্যাঁ, আজ যার কথা বলছি তিনি এই মুহূর্তে বাংলার রাজনীতির বহু চর্চিত, বহু সমালোচিত কুণাল ঘোষ। যে মানুষটার দুটি উল্লেখ্য সত্তা আছে, এক তিনি দুধের রাজনীতিক, অন্যদিকে বরিষ্ঠ সাংবাদিক। আর এই দুদিকেই তিনি সমান কৃতকার্য, সাথে সমানভাবে বিতর্কিত। তবু আমরা কখনোই তাকে এড়িয়ে যেতে পারি না, কারণ ওই উভয় ক্ষেত্রেই তার সহজাত পারদর্শিতা, বাচন শক্তি, চোখা চোখা যুক্তি সাধারণ মানুষ তথা বিপক্ষের সবার কৌতূহলকে একদম ভোঁতা করে দেয়। একজন রাজনীতিক হিসেবে যখন তিনি তার দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখেন, তা অস্বীকার করা কিন্তু বড্ড মুশকিল। তা সে টিভি টক শো হোক, বা কোনো সাংবাদিক সম্মেলন হোক, বা অন্য কোথায় হোক। দেখে অবাক হয়ে জানেন যখন বিরোধীরা তার এই বাকচাতুরতায় বিপর্যস্ত হয়ে পড়ে তাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। যেমন ধরুন, কোনো এক সময় কোনো এক পরিস্থিতিতে তিনি তার দলেরই প্রিয় নেত্রী সম্পর্কে মন্তব্য করেছিলেন কোনো চিটফান্ড কাণ্ড নিয়ে, বহুদিন আগের কথা। তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেছে, বাংলার রাজনীতির হাল হকিকত গেছে সম্পূর্ণ পাল্টে, কিন্তু আজও তার
চোখা চোখা যুক্তির কাছে কিছু বলতে না করে ওই প্রসঙ্গটাকেই বারবার টানা হয়। আচ্ছা বলুন তো, তিনি এই মন্তব্যটা কতবার করেছেন বা কত জায়গায় করেছেন? একবার, দুইবার, চারবার? কিন্তু কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তিগত সুবিধে পাওয়ার জন্য কিন্তু তিনি দলত্যাগ করেননি। তারপর বিভিন্ন জায়গায় কয়েক হাজারবার তিনি বলেছেন বা বলেন, তার আনুগত্য প্রদর্শন করেন তার নেত্রী এবং সেনাপতির প্রতি। একজন মানুষ এক কঠিন পরিস্থিতিতে এক বিধ্বস্ত মানসিকতার মধ্যে একটা মন্তব্য করেছেন, সেটা আজও উল্লেখ করা হয়। কিন্তু এতবার হাজারবার তিনি যে তার নেতা নেত্রীর প্রতি আনুগত্য দেখালেন, কই সে কথাটা তো একবারও উল্লেখ করা হয় না। দেখুন, গর্ভধারিণী মাও কিন্তু কখনো সাময়িক উত্তেজনার বশে সন্তানকে দু একটা কুকথা বলে ফেলেন, দুচ্ছাই করে থাকেন। মার সেই বকাঝকাটাই কি প্রধান? তিনি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কাল লালন পালন করে তার সন্তানকে বড় করেছেন, তার কি কোনো মূল্য নেই? এই মুহূর্তে তিনি দলের এমন একজন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেন, তিনি দলের অলিখিত ক্রাইসিস ম্যানেজার। এই প্রসঙ্গে শুধু একটা ঘটনার উল্লেখ করব। অতি সম্প্রতি দলের একজন নেত্রী, যিনি কিনা একজন এমপিও বটে, তিনি নিজের দল ছেড়ে গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে দিয়েছিলেন। দল কিন্তু চুপ করে বসেছিল না। তিনি এতটাই নিজেকে তৈরি করেছিলেন, শুধু মনস্থ নয়, তিনি বলতে পারেন চলেই গেছিলেন প্রায়। কিন্তু দল এই কুণাল ঘোষকে বেছে নিয়েছিলেন মধ্যস্থতা করে তাকে বুঝিয়ে আবার দলে রাখার জন্য। কুণাল ঘোষ কিন্তু তার সহজাত পারদর্শিতায়, সহজাত বুদ্ধি দিয়ে সেই নেত্রীকে আবার দলে রেখেছেন। আপনারা শুনলে খুশি হবেন, সেই নেত্রী কিন্তু এখন এই দলেই আছেন এবং এই দলের টিকিটেই তিনি এবছর 2024-এর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইরকম ভুরি ভুরি নজর 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 নজির দেওয়া যায় জানেন। রাজনীতির অলিন্দায় যারা ঘোরাফেরা করেন, অন্দর মহলে কান পাতেন, তারা বোঝেন, তারা শুনতে পান এই মুহূর্তে দলের মধ্যে কুণাল ঘোষ কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক। তিনি একজন সার্থক রাজনীতিক। আর একটু আগে বলছিলাম তার দুটো সত্তা। তার অন্য দিকটা কি জানেন? তিনি সাংবাদিক কুণাল ঘোষ। আর এই অঙ্গিনা থেকেই তার বিতর্কের শুরু। তিনি বহুদিন ধরে অনেকগুলো বহুজাতিক সংবাদপত্রের সাথে বিভিন্ন সময় যুক্ত ছিলেন। এই রকমই এক সংবাদপত্রের সাথে যুক্ত হওয়ার অপরাধে তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করে, যদিও পরবর্তীকালে দেশের সর্বোচ্চ আদালত তাকে নির্দোষ ঘোষণা করেন। শুধু তাই নয়, আদালত আরো নির্দেশ দেন এই ঘটনার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। এবার আপনাদের একটা প্রশ্ন করি জানেন, যারা এতকাল কুণাল বাবুকে নিয়ে এত অভিযোগ করেছেন, যারা এত অভিযোগ করেছেন, কেউ তো একবার এসে সৌজন্য দেখিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করলেন না। তারা করবে না, আমরা জানি বাংলার রাজনীতির এটাই এখন দ্বিতীয় চরিত্র। হ্যাঁ, আর একটা কথা বলি, কুণাল ঘোষের লেখা উপন্যাস, গল্প যারা পড়েছেন তারা নিশ্চয়ই মানবেন তার ওই লেখাগুলির মধ্যে এক সুন্দর মুন্সিয়ানা আছে। তাই যে কথা বলে আজকের প্রতিবেদন শেষ করব, আপনাদের কাছে বিদায় নেব। কুণাল বাবু, চারিদিকে জি হুজুর ইরশাদের ভিড়, বিশেষত বাঙালির মেরুদণ্ড আজ নড়বড়ে। তাই সবিনয়ে অনুরোধ করি, আপনি না হয় থেকে যান বিতর্কিত, আর আমরা একটু উপভোগ করি বাঙালির দাদাগিরি। নমস্কার। নমস্কার, আমি আপনাদের অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। ইভিএম নিউজে এসেছি আজকে ভিন্ন ধরনের বক্তব্য নিয়ে। দেখুন, ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতবর্ষের সাধারণ নির্বাচন 4 জুন তার রেজাল্ট বেরোবে। 1.5 মাস ধরে ভোট। তা আমাদের প্রথম যেটা ফোকাস, আজকে আমরা একটু দেরিতে শুরু করলাম, তার কারণ আমাদের চ্যানেলটা সবে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছে।
আজকে আমরা বলতে ওপিনিয়ন পোল, এক্সিট পোল এসবের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই বলেই আমি মনে করি। এটা করাও যায় না, নির্বাচন শুরু হয়ে গেছে। তা প্রশ্ন হচ্ছে দর্শকরা কি আমার কাছে শুনবে, সেই প্রশ্নে বলতে পারি আমাদের অবজারভেশন, আমাদের দেখা বিভিন্ন কাজের সূত্রে ভারতবর্ষের কেন বাংলা কেন ভারতবর্ষের নানা জায়গায় আমি ঘুরে বেড়াই। তাতে এই প্রথম নির্বাচন আমাদের রাজ্যে কি দেখেছি, ভারতবর্ষের কথা আমি পরে কোনদিন আসবো। প্রথম দিন 102টো টোটাল ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের 102খানা কেন্দ্রের নির্বাচন হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন আপনি কি বলেছেন, আপনার কি ধারণা, আপনার কি হয়েছে, আমি সেই ধারণাটাই আপনাদের দেব। যে 3টে কেন্দ্রে নির্বাচন হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমি প্রায় সবার এক্সিট পোলই দেখেছি। তো যে যার মতো দিয়েছেন, তাদের অবজারভেশন দিয়েছেন, বলেছেন কোন পক্ষ এগিয়ে কোন পক্ষ পিছিয়ে। কিন্তু আমি আজকে আপনাদের এটাই বলতে চাইছি যে ভোটের দিন কি দেখলাম, বিভিন্ন জায়গার খবর। কোচবিহারেও আমার কিছু বন্ধুবান্ধব আছেন, আলিপুরদুয়ারেও বন্ধুবান্ধব আছেন। আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহারে আমি শুটিং করতে যাইনি, কিন্তু আলিপুরদুয়ারে আমি গেছিলাম শুটিং করতে। এবং প্রখ্যাত চিত্র পরিচালক স্বপন সাহার একটি বই নিয়ে ছবি নিয়ে গেছিলাম। তো স্বপনদা নিয়ে গেছিলেন আর কি, সৌভাগ্যক্রমে। তো দেখেছি আমাদের সেই ছবিতে অভিষেক ছিল, ঋতুপর্ণা ছিল, বাংলাদেশের টেলি সমাজ ছিলেন, বিখ্যাত অভিনেতা। তো এই একটা অভিজ্ঞতা আলিপুরদুয়ার সম্বন্ধে আছে। তারপর আলিপুরদুয়ারে আমি গেছিলাম লোকেশন দেখতে, ছবি, সেই ছবিটা যদিও করা যায়নি। এইভাবে পরিচিতি কিন্তু কিছু মানুষের সাথে আমার ঘটে গেছে। কোচবিহারে আমার কাছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করত, তাকে আমি রেখেছিলাম এখানে কলকাতায়, সে আছে। তো এই যে বিভিন্ন লোকের সাথে আমার যোগাযোগ, কিন্তু কোচবিহার আমার নিজের যাওয়া হয়নি। কোচবিহারের উপর দিয়ে গেছি, কোচবিহারে যাইনি, তো মিথ্যা কথা বলা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আমি অনেকবারই গেছি। জলপাইগুড়ি আপনি দার্জিলিং যেতে গেলে আমরা কোথায় নামি, আমরা যেখান থেকে নামি সেখান থেকে কিন্তু জলপাইগুড়ি ছুঁয়ে আমাদের সেবক রোডে ঘুরতে হবে। তো ন্যাচারালি এই জায়গাগুলোর সঙ্গে আমি অতি পরিচিত, এবং কিছু লোকজন আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে। হয়তো সিনেমা ইন্ডাস্ট্রির সুযোগেই হয়েছে, সেটাও বলতে পারেন, কিন্তু হয়েছে। 3টে কেন্দ্র নির্বাচন, 42টার মধ্যে 3টে কেন্দ্র, 39টা এখনো পড়ে আছে। 25-26 তারিখ আবার ইলেকশন আছে। তো সেদিনকে সেই কেন্দ্রগুলো নিয়ে, সেদিনকে বা তার পরে বা তার আগে যদি সুযোগ পাই, আমার মতামতটা আমি জানাতে পারি। কি দেখেছে মানুষ, মানুষ এটাই দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের যে ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, মহিলারা দলে দলে বেরিয়ে সেদিনকে কিন্তু গণতন্ত্রের যে তাদের যে রাইট, সেটা প্রতিষ্ঠা করেছে। নানা কথা আছে। প্লাস গত 19 সালের নির্বাচনে মতুয়া বলে যে সমাজটা আছে, যে মতুয়া উদ্বাস্তুদের কথা বলা হচ্ছে, তারা এতভাবে 5 বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে পেয়ে সেই মতুয়ারাও কিন্তু এবার দলে দলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এখন আসল কথা হয়তো বলবে 4 জুনে আমরা বলবো, আমরা জানতে পারবো, আমরাও জানতে পারবো কি রায়টা হলো। কিন্তু মেজরিটি অফ মহিলা ভোট, মেজরিটি অফ মতুয়া উদ্বাস্তুদের ভোট কিন্তু তৃণমূলের বাক্সে গেছে। এবং কোচবিহারের ভিন্ন পরিস্থিতি হলেও কোচবিহারও কিন্তু প্রচুর মতুয়া, প্রচুর উদ্বাস্তুরা থাকেন। সংখ্যায় হয়তো তারা জলপাইগুড়িতে বেশি থাকেন, কিন্তু সেখানে বেশি আছে, কোচবিহারেও আছে। এবং সেখানকার নিশীথ প্রামাণিককে নিয়ে, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাকে নিয়ে অনেক কথা সাধারণ মানুষের মধ্যেই অভিযোগ আছে।
যে তিনি মানে সময়ই দেন না কেন্দ্রে, তিনি দিল্লিতেই পড়ে থাকেন। এছাড়াও তার নামে অনেক রকম কেস আছে, সেটা আমাদের চর্চার বিষয় নয়। এ নিয়ে মানুষের একটা ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভে আমার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি তাদের ইভিএম নিয়ে যাদের নামে যে অভিযোগগুলো উঠছে এবং সুপ্রিম কোর্টে যেগুলো জমা পড়ছে, সেখান থেকে তাদের ইভিএম জালিয়াতি নিয়ে যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নে ভারতীয় জনতা পার্টি মনে হচ্ছে সেই মানে তাদের কর্মীদেরকে দেখেছি খুব শিওর এই, এবং আগের নির্বাচনে এখানে তারা জিতেছিল, এই 3টে কেন্দ্রেই তাদের কেন্দ্র জেতা কেন্দ্র। কিন্তু বুথ ফেরত সমীক্ষা তো হয় না এখন, বুথ ফেরত সমীক্ষা করার রাইটটা নেই, নৈতিক কোনো অধিকার নেই। কিন্তু যেটা দেখেছি এবং দেখা গেছে ভোটের পরে 3টে কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু বিজয় মিছিল বার করে দিয়েছে। বিভিন্ন চ্যানেলে আপনারা সেগুলো দেখেওছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে, নিউজ পোর্টালে দেখেওছেন। তো আমি এইটুকু বলতে পারি, মানুষ কোথাও গণতন্ত্র রক্ষার স্বার্থে যে কথাগুলো ভেসে আসছে, বাংলা এবং বাঙালি কোথাও যেন একটা এক হয়ে গেছে, যে বাংলা ও বাঙালির স্বার্থে যে দল ধরবে আমরা এবার তাদের পাবো। এটা আমার মনে হচ্ছে, অবজারভেশন বললাম, এর বেশি কিছু বলার তো রাইট নেই। মানে এটা দেখা অন্য প্রান্তে ভারতবর্ষের যেখানে যেখানে দিল্লিতে হয়েছে, আমি বিস্তারিত সেগুলো যাচ্ছি না, দিল্লি, পাঞ্জাব, রাত হয়ে গেছে, অনেক কাজ করে এসে আবার এটার কাজ করতে হয়, সেখানকার রিপোর্টও আছে। এগুলো আরো বড় আকারে, আলোচনা আকারে আমরা ধীরে ধীরে তুলে ধরব। আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আমরা শুরুয়াত করলাম, কেননা ভোট আমাদের জীবনে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিতে পারবেন না, কেন গণতন্ত্রে রাইট প্রতিষ্ঠা করা। আমি ভোট দিচ্ছি, সেখানে সিএ নিয়ে, এনআরসি নিয়ে যেগুলো হচ্ছে, যে আমি যদি কাউকে ভোট দিয়ে পাঠিয়েছি আগের ইলেকশনে, সেই লোকটা মন্ত্রী হয়ে গেছে, তাহলে আমার আবার নতুন করে নাগরিকত্ব লাগবে কেন? এই প্রশ্নটা কিন্তু বাংলায় ব্যাপকভাবে দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির বিরোধীরা যারা বলছে তাদের বিরুদ্ধে, তাদের কাছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকটা পিছিয়ে গেছে। আমার মনে হয় যে, আমার যদি খুব অনুমান ভুল না হয় বা আমার যে ধারণাটা সৃষ্টি হয়েছে, কোনো কেন্দ্রে বাম প্রার্থীরা কিন্তু অনেকটাই এগিয়ে গেলেন, অন্তত মানে কোচবিহার, জলপাইগুড়ির বাম ক্যান্ডিডেট খুব ভালো ক্যান্ডিডেট ছিলেন, এবং আলিপুরদুয়ারে বাম প্রার্থীরা কিন্তু মনে হচ্ছে মানে অনেকটাই এগিয়ে গেলেন, অনেকটাই। তারা এবং তাদের যে ভোটটা হারিয়ে গেছিল, তাদের যে ভোটটা সবাই এটা জেনে গেছে ট্রান্সফার করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির কাছে, সে ভোটের অনেকটা কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি এইটুকু বুঝেছি। আজকে এইটুকুই থাক, পরবর্তীকাল নিশ্চয়ই আসবো এই আলোচনা নিয়ে আরো অনেককে সাথে নিয়ে। নমস্কার।